আমি ডক্টর দীপা সাহা, শিশু বিভাগ, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ। আমাদের আগের দুটো ক্লাস ছিল ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের উপরে, আমরা সোডিয়াম নিয়ে ক্লাস করেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে পটাশিয়াম। তো আমরা জানি পটাশিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে 3.5 থেকে 5.5, ঠিক আছে। তো কোনো কারণে যদি 3.5-এর চেয়ে কমে যায় পটাশিয়াম, হাইপোনেট্রিমিয়া, আর 5.5-এর চেয়ে যদি বেশি হয় তখন সেটাকে বলি আমরা হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া। আজকে আমরা একটু হাইপারক্যালেমিয়া নিয়ে আগে কথা বলবো, কারণ হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া দুইটাই হচ্ছে অত্যন্ত জরুরি। এর মধ্যে সবচেয়ে ডিভাস্টেটিংটা হলো হাইপারক্যালেমিয়া। আমরা গত ক্লাসে যেটা বললাম, সোডিয়াম মানে সোডিয়ামের মেইন টার্গেট হচ্ছে ব্রেন, আর পটাশিয়ামের মেইন টার্গেট হচ্ছে মাসেল। মাসেলের মধ্যে দুই ধরনের মাসেল আছে আমরা জানি, কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল, আর এটা হচ্ছে আমাদের স্মুথ মাসেল। এর মধ্যে সবচেয়ে পটাশিয়াম যদি কমে যায় অথবা পটাশিয়াম যদি বেড়ে যায়, সবার আগে যেটা এফেক্টেড হয় কার্ডিয়াক আর স্কেলিটাল মাসেল। আমাদের স্মুথ মাসেল এফেক্টেড হয়, কিন্তু মেইন সমস্যাটা, মেইন যে প্রবলেমটা তৈরি হয় মূলত কার্ডিয়াক আর স্কেলিটাল মাসেল দিয়ে। এখন আমাদের শরীরে কীভাবে পটাশিয়াম বাড়ে আমরা জানি। আমাদের শরীরের মধ্যে এই হচ্ছে ব্লাড ভেসেল, এইখানে পটাশিয়াম ইন্ট্রাসেলুলারই সাধারণত পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকে, আর এক্সট্রা সেলুলার স্পেসে পটাশিয়াম থাকে কম। এই কারণে আমরা পটাশিয়ামের রেঞ্জ কত বলি, 3.5 থেকে 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। সোডিয়ামের আবার কি, সোডিয়ামের হচ্ছে উল্টা, সেলের ভেতরে সোডিয়াম কম, বাইরে সোডিয়াম বেশি। তো এখন এইখানে আমার কখন পটাশিয়ামটা বাড়বে, পটাশিয়াম বাড়ার কারণ কি? কোনো কারণে যদি এই সেলের সংখ্যা বেশি হয় এবং হেমোলাইসিস যখন হবে, সেলটা যখন ভেঙে যাবে, তখন এই পটাশিয়াম সব আমার এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসবে। কি কি কারণ? একটা হচ্ছে হিমোলাইসিস, দুই নম্বরে কোনো কারণে যদি লিউকোসাইট কাউন্ট অনেক বেশি হয়ে যায়, লিউকোসাইটোসিস। আমরা জানি লিউকোসাইটের 1 উইক, তাহলে অনেক বেশি যখন আমাদের ডাব্লিউবিসি কাউন্ট শরীরের ভেতরে থাকছে, 7 দিন পরে তো ভাঙা শুরু করবে। সুতরাং যে কোনো লিউকোসাইটোসিস, থ্রোম্বোসাইটোসিস, সেল কাউন্ট বেশি হলে পরে আমরা পাবো হাইপারক্যালেমিয়া। আরেকটা যেটা হচ্ছে যে কোনো ট্রমা, সেটার কারণে যদি আমার মাসেল ব্রেকডাউন হয়ে যায়, রেপডোমায়ালাইসিস, হ্যামাটোমা। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, এইগুলো হচ্ছে কি, এই হিমোলাইসিস, রেপডোমায়ালাইসিস, হ্যামাটোমা, এগুলোর কাজ কি, সেলের ভেতরে ট্রমা হলো, সেলের ভেতরে ইনজুরি হলো, সেলের ভেতরে যে পটাশিয়ামগুলো সেগুলো শিফট, ট্রান্সসেলুলার শিফট, সেল থেকে পটাশিয়ামটা বের হয়ে যাচ্ছে। যে কোনো ট্রমা, যে কোনো ইনজুরি, যখন সেলে হিমোলাইসিস হচ্ছে তখন সেল থেকে পটাশিয়াম বের হয়ে সব ব্লাডের ভেতরে চলে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমাদের শরীর থেকে পটাশিয়াম যেটা এক্সক্রিয়েশন করার কথা, সেটা যদি এক্সক্রিয়েশন হতে না পারে, কি কারণে? যদি রেনাল ফেলোর হয়, ঠিক আছে। আরেকটা, কোনো কারণে যদি আমরা পটাশিয়ামটা বেশি দিয়ে ফেলি, একটা হতে পারে ওরাল ইনটেক বেশি করছে, আরেকটা হতে পারে আমাদের ওয়ার্ডে যে ভর্তি হলো তখন যদি আমরা আইভি অথবা কোনো একটা ইয়ার কারণে যদি আমরা বেশি পরিমাণে পটাশিয়াম শরীরের ভেতরে দিয়ে দিই, কারেকশান করে ফেলি, বেশি পটাশিয়াম কারেকশান বেশি করে ফেলাম, কিংবা যে ফ্লুইড দিচ্ছি সেই ফ্লুইডের মধ্যে পটাশিয়াম, কোলেস্টেরলের মধ্যে পটাশিয়াম বেশি, সেটা পরিমাণে বেশি দিয়ে ফেলাম, সেক্ষেত্রে আমাদের হাইপারনেট্রিমিয়া হতে পারে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আমার ইনজুরি। যখন যে কোনো ইনজুরি হবে, সেলের মধ্যে ড্যামেজ হলো,
সেল থেকে আমার এক্সট্রাসেলুলার স্পেসে পটাশিয়াম চলে গেলো, এ হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি রেনাল ফেলোর হয়, আমার যেটা পটাশিয়াম বের হয়ে যাওয়ার কথা শরীর থেকে সেটা হতে পারছে না, সেই জন্য হচ্ছে আমাদের রেনাল ফেলোর। আর 3 নাম্বার যেটা বললাম আমরা, আইভি অথবা ওরাল ইনটেকটা যদি আমরা খুব বেশি করি পটাশিয়াম, সেই ক্ষেত্রে আমাদের হাইপারনেট্রেমিয়া হবে। আরেকটা হচ্ছে কিছু কিছু ড্রাগস আছে, ওষুধ আছে, মেডিকেশন, যেটা কিনা হাইপারনেট্রেমিয়া করে। আমরা যে স্পানোলেকটন দিই, পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স দিই, সেখানে কি হয়, ডায়োসিস করে কিন্তু পটাশিয়ামটাকে ধরে রাখে, সেটার কারণে অনেক সময় হাইপারনেট্রেমিয়া হতে পারে। এসি ইনহিবিটর ড্রাগস, তাহলে ড্রাগসের মধ্যে কি কি আছে? এসি ইনহিবিটর ড্রাগস যারা হাইপার টেনশনের সময় আমরা দেই, দেখা যায় যে পরবর্তীতে এই হাইপারনেট্রেমিয়া করতে পারে। এছাড়া আছে আমাদের পটাশিয়াম স্পেয়ারিং যে ডায়োটিক্সগুলো দেই, সেইটার কারণে হাইপারনেট্রেমিয়া হতে পারে। তাহলে এই হলো আমাদের 4টা কারণ। আমরা যেটা বললাম যে আগে সোডিয়াম মানে প্রথম জায়গা হচ্ছে নিউরন, আমাদের ব্রেন। সুতরাং ব্রেনের ম্যানিফেস্টেশনগুলো আমরা পাবো, কনভালশন, লেথার্জি, আনকনশিয়াস, এই সমস্যাগুলো হবে যদি আমাদের সোডিয়ামের সমস্যা হয়। পটাশিয়াম কি বললাম, পটাশিয়াম মানেই হচ্ছে মাসেল। মাসেল কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনটা দুটা বললাম, একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল আর একটা হচ্ছে আমাদের স্কেলিটাল মাসেল। তাহলে কার্ডিয়াক মাসেলে যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে, অ্যারিথমিয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে, পালপিটেশন শুরু হয়ে যাবে, অ্যারিথমিয়া শুরু হয়ে যাবে, কার্ডিয়াক একটা অ্যারিথমিয়া, ভিটি শুরু হয়ে যাবে যদি আমাদের এই পটাশিয়ামে কোনো সমস্যা হয়। কন্ডাকশন ডিফেক্ট, ঠিক আছে, আমাদের কার্ডিয়াকের যে কন্ডাকশন হয় সেই কন্ডাকশন ডিফেক্ট হবে। আর যদি স্কেলিটাল মাসেলে কোনো সমস্যা হয়, স্কেলিটাল মাসেলের সমস্যা, সেটা হাইপোক্যালেমিয়াই হোক বা হাইপারক্যালেমিয়াই হোক, আমাদের স্কেলিটাল মাসেলে যেটা হবে উইকনেস। অনেক সময় সেটা কি হয়, অ্যাসেন্ডিং টাইপ অফ উইকনেস। আমাদের কাছে এরকম ওয়ার্ডে অনেক পেশেন্ট আসে, মনে হবে কি জিবিএস, একদম মা সুন্দর করে কমপ্লেন করবে যে ম্যাডাম পায়ে প্রথমে উইকনেস হলো, পরে আস্তে 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 উপরের দিকে পরে খাবার গিলতে সমস্যা হচ্ছে, আমাদের তো মনে হবে জিবিএস। তো এই কারণে একটা কথা, ইম্পর্টেন্ট কথা যেটা বলা, যখনই আমাদের কাছে একটা উইকনেস নিয়ে আসবে, সেটা একদম ছোট বাচ্চা হোক, মাঝারি বয়স হোক, বয়োবৃদ্ধ হোক, যে কোনো বয়সে কমপ্লেন, যদি কোনো পেশেন্ট যদি এরকম কমপ্লেন করে যে উইকনেস, সে ঠিক মতো দাঁড়াতে পারছে না, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, যে কোনো উইকনেস, প্রথম ইনভেস্টিগেশন একটা, যে কোনো আমাদের বাড়িতে বয়স্ক মানুষরা থাকে, বলে খুব দুর্বল লাগে, একটা ইনভেস্টিগেশন, একটা সিরাম ইলেক্ট্রোলাইট করতে হবে। কেন, অনেক সময় দেখা যাবে যে আর কোনো ম্যানিফেস্টেশন নাই, শুধু এই ক্যালেমিয়া অথবা হাইপার ক্যালেমিয়া হয়েই রোগীর মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে ম্যানিফেস্টেশনের মধ্যে 1 নম্বরে হচ্ছে তার উইকনেস থাকবে, প্যারেস্থেশিয়া, তার একটু টিংলিং, নামনেস, একটু ক্রাম্পিং পেইন থাকতে পারে, মাসেলের মধ্যে একটা ক্রাম্পিং পেইন। এরপরে যেটা হবে মাসেল প্যারালাইসিস, যখন মাসেল প্যারালাইসিস হয়ে যাবে তখন পেশেন্ট আর বেড থেকে উঠতে পারছে না। তো এই হচ্ছে আমাদের মেইন ক্লিনিক্যাল ফিচার। আরেকটা যেটা হয় সেটা স্মুথ মাসেলে, হাইপোনেট্রেমিয়া বা হাইপারনেট্রেমিয়া যেটাই হোক, যদি স্মুথ মাসেলে কোনো সমস্যা হয় তখন কি হবে, তার যে বাউল মুভমেন্ট হতো সেই বাউল মুভমেন্টটা হবে না, সিউডো অবস্ট্রাকশন হয়ে যাবে। আমরা যদি স্টেথোস্কোপ দিয়ে শুনি কানের ভেতরে, দেখা যাবে যে পেরিস্টালসিস হচ্ছে না, আমরা বাউল সাউন্ড শুনতে পাচ্ছি না, কনস্টিপেশন হয়ে যাবে। তো এই হচ্ছে যদি আমাদের স্মুথ মাসেলে কোনো সমস্যা হয়, ঠিক আছে, কনস্টিপেশন হবে এবং সিউডো অবস্ট্রাকশন নিয়ে আসবে। তাহলে এখন আমাদের করা কি, এরকম একটা ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে আসলে পরে ইনভেস্টিগেশন আরেকটা কী পাইতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের কি ফিচার, ক্লিনিক্যাল ফিচার। 1 নম্বরে হলো যে ডিউ টু হাইপার ক্যালেমিয়ার জন্য আমরা কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন পাবো, কার্ডিয়াক, স্কেলেটাল মাসেল। 2 নাম্বার যেটা হচ্ছে আন্ডারলাইনিং যে আন্ডারলাইনিং কজেরও আমরা ফিচার্স অফ আন্ডারলাইনিং কজ পেতে পারি। যদি রেনাল ফেলিওর হয়, ওলিগিউরিয়া থাকবে, রেনাল ডিজিজের একটা হিস্ট্রি থাকবে, সে কোনো অফেন্ডিং ড্রাগস খায় কিনা সেটার হিস্ট্রি নিতে হবে, আর এরপরে তার কোনো ট্রমা, কোনো হিমোলাইসিস হলো কি না সেইটার হিস্ট্রি আমাদেরকে নিতে হবে।
সবচেয়ে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে যে লিউকেমিয়ার পেশেন্ট আমাদের কাছে যেটা কমনলি আসে, একটা একিউট লিউকেমিয়া ছিল, এরপরে রুগী খারাপ হয়ে গেল। কেন? একিউট লিউকেমিয়াতে হয় কি অনেক লিউকোসাইটোসিস হয়, এবং এই যখনই আমাদের দেখা যায় যে ট্রিটমেন্ট শুরু করে দিলাম, সাথে সাথে সমস্ত সেলগুলো লাইসিস করা শুরু হয়ে গেল। সেল লাইসিসটা যখন হয়ে গেল, একটা লিউকেমিয়া অনেক ডাব্লিউবিসি, ঠিক আছে, ডাব্লিউবিসি কাউন্ট অনেক সময় দেখা যায় যে 50,000, 60,000, 1 লাখ পর্যন্ত হইতে পারে, এত বেশি ডাব্লিউবিসি কাউন্ট। আমরা যখনই ট্রিটমেন্টটা স্টার্ট করলাম, যখনই আমরা কেমোথেরাপিটি ড্রাগ শুরু করলাম, তখন কী করলো, এই সেলগুলো লাইসিস, যখনই সেল লাইসিস হলো কী বের হয়ে গেল, পটাশিয়াম, হাইপারক্যালেমিয়া হয়ে। তো সেই জন্য এই ফিচারগুলো আছে কি না সেটা রিসে আমরা নেব। তাহলে আন্ডারলাইনিং ইটিওলজি, আমরা যে আন্ডারলাইনিং ফিচার্স অফ আন্ডারলাইনিং যে কজ কি বলবো, কোনো রেনাল ডিজিজ আছে কি না, হিমোলাইসিস হলো কি না, কোনো ড্রাগস পাচ্ছে কি না। তাহলে এই হিস্ট্রিগুলো আমাদেরকে সাথে করে নিতে হবে। আমরা করি কি, ওই যে স্যারের বইয়ের ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গাটুকু শুধু পড়ে পরীক্ষার মধ্যে চলে যাই। এখন যদি একটু বুদ্ধি করে, আচ্ছা কজ যদি এগুলো হয়, তাহলে আমরা এই হিস্ট্রিগুলো তো ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পাবো, তাহলে আন্ডারলাইনিংয়ের ফিচারগুলো লিখে দিই। তাহলে কী হবে, যে শুধু এইটুকু জায়গা লিখবে উইকনেস প্যারাস্থেশিয়া, আর যেরকম করে ভাগ করে লিখলো যে না আমরা কার্ডিয়াক স্কেলিটাল মাসেলের কিছু ম্যানিফেস্টেশন পাবো আর আন্ডারলাইনিং কজের, ডেফিনেটলি তার নাম্বার বেশি আসবে। এখন আমরা কি করব, ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন কি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন হলো আমরা একটা সেরাম ইলেকট্রোলাইট করব, আর একটা ইসিজি করব, ঠিক আছে। এখন বলবো যে আমরা ইলেকট্রোলাইট করলে পড়তে হয়, ইসিজি করব কেন, কার্ডিয়াক স্ট্যাটাসটা কি, কার্ডিয়াকের কী অবস্থা সেটা দেখার জন্য আমাদের একটা ইসিজি করতে হবে। আর অনেক সময় দেখা যায় যে ইলেকট্রোলাইটের রিপোর্ট আসতে তো আমাদের দেরি হয়, 1 ঘন্টার সময় লাগে, আর ইসিজি করলে কী হলো, ইসিজি করলে আমাদের 1 মিনিটের মধ্যে আমরা পেয়ে গেলাম কোন কী অবস্থায় আছে। তো এইটা একটা, আর আন্ডারলাইনিং কজ বের করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করতে চাই, সেই জন্য আমরা একটা সিবিসি করতে চাই, তারপরে আমরা একটা সিরাম ক্রিয়েটিনিন করতে চাই, রেনাল ফাংশন স্ট্যাটাস দেখতে চাই, ঠিক আছে। এই হলো যে আমাদের আন্ডারলাইনিং কজটাকে বের করার জন্য আমরা সিপিকে করতে চাই। রেবডোমায়োলাইসিস হলো যখনই মাসেল ব্যাকগ্রাউন্ড হয় তখন সিপিকে লেভেলটা বাড়ে। এখন যেটা হলো আমরা কী পাবো, এখানে ইলেকট্রোলাইট করলে পরে পটাশিয়াম লেভেলটা বাড়বে। এবার একটা সুন্দর জিনিস আছে, সেটাকে বলি আমরা যদি একটা ইসিজি করি, পরীক্ষার মধ্যে ইনভেরিয়েবলি একজন পর জিজ্ঞাসা করবে হাইপোক্যালেমিয়ার ইসিজি ফাইন্ডিংস বলো, হাইপারক্যালেমিয়ার ইসিজি ফাইন্ডিংস বলো। তো একসাথে বলি দুইটা না, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হাইপোক্যালেমিয়া আর একটা হচ্ছে হাইপারক্যালেমিয়া। তো হাইপোক্যালেমিয়াতে যেটা হয়, সেই তো এইটা টি। হাইপোক্যালেমিয়াতে যদি এটা একটা সুতা হয়, আমরা এই বরাবর টান দিব, হাইপোক্যালেমিয়াতে এইখান দিয়ে টান দিব, ঠিক আছে। টান দিলে কি হবে, প্রথমে টি এর এমপ্লিটিউডটা কমে যাবে, আস্তে আস্তে কি হবে, টিটা ফ্ল্যাট হয়ে যাবে, ঠিক আছে। টিটা ফ্ল্যাট হয়ে গেলে পরে কি হবে, এই পাশের এসটি ডিপ্রেশন হবে, একটা সময় কি আসবে, এরপরে একটা ইউ ওয়েভ আসবে, ইউ ওয়েভ আসার পরে কি হবে, এরপরে হবে যেটা ভিটি, ঠিক আছে। তাহলে এই একটা যদি মনে করি আমরা একটা সুতা ধরে যদি একটা টান দেই, এইটাকে ধরে টান দিব, ঠিক আছে। তাহলে টিটা কি হলো, শর্ট এমপ্লিটিউড, প্রথমে এটা টান দিলে পরে এটা তো আলটিমেটলি ছোট হয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বরে আরেকটু টান দিলাম, ফ্ল্যাট হয়ে গেল, আরেকটু টান দিলাম, এই কিউটিটা ডিপ্রেসড হয়ে গেল, আরেকটু টান দিলাম, তখন কি হবে, এইটা একটু উপরের দিকে উঠে যাবে, একটা ইউ ওয়েভ আসবে, আরেকটু টান দিলে এইবার কি হবে, এই জায়গাটা পুরোটাই টান খেয়ে ভিটি শুরু হয়ে গেল। এই গেল আমাদের হাইপোক্যালেমিয়ার ইসিজি। তাহলে প্রথমে কি হয়, প্রথমে হবে টিটা এমপ্লিটিউডটা কমবে, টি এর এমপ্লিটিউড কমবে, তারপরে টিটা ফ্ল্যাট হয়ে যাবে,
তারপর হবে এসটি ডিপ্রেশন, এরপরে আমাদের আসবে একটা ইউ ওয়েভ, এরপরে ভিটি। তাহলে এই তিনটা ফাইন্ডিংস হচ্ছে আমাদের হাইপোক্যালেমিয়ার। আর হাইপারক্যালেমিয়াতে কী হলো, হাইপারক্যালেমিয়া আমরা টান দিব এই উপর বরাবর, আমরা কিন্তু হাইপোক্যালেমিয়াতে টান দিলাম এই বরাবর, আর হাইপোক্যালেমিয়াতে আমরা উপর দিকে টান দিব। এখন টিটাকে যদি আমরা এদিকে টান দিই তাহলে কি হবে, প্রথমে পিক হবে, টি এর একটা আমরা পিক পাবো, ঠিক আছে। টি যখন পিক, প্রথমে টি এর পিকটা বাড়বে, এইখানকার যে এসটি ছিল সেই এসটিটাও এলিভেশন হয়ে যাবে, এসটি এলিভেশন, ঠিক আছে। আর তারপরে যেটা হবে, আমরা যদি আরেকটু টান দিই, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, আর লাস্টে হয়ে যাবে ভিটি। তাহলে আমরা যদি হাইপোক্যালেমিয়া হয়, হাইপোক্যালেমিয়ার সুতাটাকে টান দিব এই বরাবর, আর হাইপারক্যালেমিয়ার সুতাটাকে টান দিব আমরা উপর বরাবর, উপরের দিকে টান দিলে হাইপার, মনে রাখবেন সব উপর, তাহলে টিটার পিক বেশি থাকবে, এই পাশের এসটিটা এলিভেশন হয়ে গেল, এসটি এলিভেশন হয়ে যাবে, একটা সময় এখানকার কিউআরএক্স ওয়াইড হয়ে গেল, এরপরে ভিটি শুরু হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের যদি হাইপারনেট্রিমিয়া বা হাইপোনেট্রিমিয়া হয়, প্রথমে আমরা ইলেকট্রোলাইট করব, ইলেকট্রোলাইট করার পরেই আমরা চলে যাব ইসিজি করা। আর এরপরে আমরা যেটা করতে চাই, আন্ডারলাইনিং কজ বের করার জন্য আমাদের ইনভেস্টিগেশনগুলো করা, সেটা তো অলরেডি আমরা বললামই, ঠিক আছে। রেনাল ফাংশন টেস্ট করতে চাই এবং অন্যান্য কাজ করতে চাই। আর সবচেয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট, ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করবে, ঠিক আছে। আর হাইপারক্যালেমিয়া কিন্তু, পটাশিয়াম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জিনিস। একটা ছোট্ট একটা গল্প বলি, সেটা ছিল যে আমরা যখন ট্রেনিং, তো একটা বাচ্চা নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চা ভর্তি হয়েছে, তো ভালো হয়ে গেছে বাচ্চা, সুস্থ বাচ্চা, 5-6 বছরের একটা বাচ্চা। তো সেই বাচ্চাটা কি করলো, ছুটি সব রেডি, বাবা মার ব্যাগ ট্যাগ সব গুছানো রেডি। তো সিস্টার বললেন যে আচ্ছা ঠিক আছে, ইয়া করি, সেফট্রন, সকালবেলার সেফট্রনটা পেতো, সেই সেফট্রাইজনটা আমরা দিয়ে দিই। এখন ডিস্টিল ওয়াটারের পাশে ঠিক সেম দেখতে পটাশিয়ামের একটা ভায়াল ছিল। তো সিস্টার করলো কি, সে তো বুঝতে পারে নাই, খেয়ালও করে নাই, সেই ভুলবশত সে পটাশিয়ামের সেই ভায়ালটা দিয়ে সেফট্রাইজনগুলো ইনস্ট্যান্ট সেফট্রাইজন বাচ্চাকে দিয়ে দিল, এবং বাচ্চা জাস্ট 1 মিনিটের মধ্যে মারা গেল, একদম সুস্থ বাচ্চা 1 মিনিটের মধ্যে। সুতরাং পটাশিয়াম, বারবার বলি, পটাশিয়াম কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। সুতরাং পটাশিয়াম নিয়ে হ্যান্ডেল করা, পটাশিয়াম কীভাবে দিব, পটাশিয়াম যদি হাইপোক্যালেমিয়া হয় পটাশিয়াম কীভাবে দিব, হাইপারক্যালেমিয়া হলে পরে কীভাবে ম্যানেজ করব, এইটা ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট জানবে। কোনো রকম যে হাইপারক্যালেমিয়া নিয়ে যেন কোনো রকম ঝামেলা না হয়, কারণ হাইপারক্যালেমিয়া নিয়ে, পটাশিয়াম নিয়ে কোনো ঝামেলা হলে পরেই রোগীর মৃত্যুর কারণ। দেখা যাবে তরতাজা মানুষ, আমি মেরে ফেলাম, আমার মৃত্যুর কারণ হয়ে গেল। যেটা হলো জানা অজানায় আমাদের অনেক ভুল হয়, ঠিক আছে। তো একটা কথা সব সময় মাথায় রাখবেন, যে আমার সামান্য কিছু ভুলে কোনো রোগী, একটা বাচ্চা মারা গেল, বাচ্চার বাবা মার যে দীর্ঘশ্বাস সেটা যেন আমার কাঁধে না পড়ে, সেই ভারী কাঁধ নিয়ে জীবনে আগানো তখন খুব কঠিন হয়ে যাবে। জীবনটা পার করলাম বটে, পরবর্তী জীবনে কিন্তু সেটার অনেক মাসুল দিতে হবে। সুতরাং এই যে জিনিসগুলো বলছি, এগুলো কিন্তু ইমার্জেন্সি ট্রিটমেন্ট, খুব সতর্ক থাকবেন। অন্য কিছু পড়লাম বা না পড়লাম, ঠিক আছে, আরেকটা কোশ্চেনের আনসার দিতে পারলাম না, কোনো অসুবিধা নাই। হাইপারক্যালেমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স খুব মেটিকুলাসলি পড়বেন, সুন্দর করে পড়ে ফেলবেন, যেন এটার ম্যানেজমেন্ট, এইটার কি কারণ, এটাকে আমার ইমিডিয়েটলি হাইপোক্যালেমিয়া বা হাইপারক্যালেমিয়া হলে পরে আমি কি করব, এই বিষয়ে কারো যেন কোনো রকম কোনো কনফিউশন না থাকে। বারবার করে এক কথা বলছি, কেন, এটা হচ্ছে লাইফ সেভিং। সুতরাং যেইখানে আমার পেশেন্টের জীবন নিয়ে কোশ্চেন, ওই জায়গাতে আমাদের কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। তো এখন যদি একটা পেশেন্টের হাইপার, আমরা ইলেকট্রোলাইট করে দেখলাম যে এইটা 6.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের বেশি আসছে, এইটা প্রথম টার্গেটটা কাকে করবে, হার্টকে টার্গেট করে অ্যারিথমিয়া করে সে যত দ্রুত পারা যায় পেশেন্ট মেরে ফেলার জন্য চেষ্টা করবে।
সুতরাং আমাদের প্রথম কাজ হবে যেটা কার্ডিয়াক প্রোটেকশন দাও, হার্টটাকে আগে প্রোটেকশন করা। হার্টের যে মেমব্রেন আছে স্কেলেটা কার্ডিয়াক মাসেলের এই মেমব্রেনটাকে আগে স্টেবিলাইজ করো, যেন এই পটাশিয়াম ঢুকতে বের হয়ে যে আমার কোনো যেন কাজ না করতে পারে। এই প্রথম কাজই হলো আমাদের কার্ডিয়াক প্রোটেকশন দেওয়া। কার্ডিয়াক প্রোটেকশনের জন্য আমরা কী করব, আমরা দিয়ে দেবো ক্যালসিয়াম গ্লুকোনেট। ঠিক আছে, এরপরে আমরা যেটা করতে চাই, আমাদের তো এই যে ব্লাডের মধ্যে অনেক পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি, চেষ্টা করব এই পটাশিয়ামটাকে সেলের ভেতরে ঢুকানোর জন্য। আশেপাশে যে সেলগুলো আছে সেই সেলের ভিতরে আমরা পটাশিয়ামটাকে ঢুকাতে চাই। তার জন্য 3টা কাজ আছে। 3টা কাজ কি? 1 নম্বরে যেটা আমরা প্রথমেই করি নেবুলাইজেশন সালবিউটামল দিয়ে। ঠিক আছে, 2 নাম্বার কাজ আমরা যেটা করব সেইটা হচ্ছে যে যখনই এইখানে পটাশিয়াম বেশি, পটাশিয়ামের একটা বন্ধু আছে, সে বন্ধু হচ্ছে হাইড্রোজেন আয়ন। এই দুইজন হচ্ছে একদম সমান বন্ধু। যেখানেই হাইপার ক্যালিমিয়া সেইখানেই হাইড্রোজেন আয়ন বেশি, মানে অ্যাসিডোসিস হবে। তাহলে আমরা কি করব, অ্যাসিডোসিসটাকে কারেকশন করার জন্য চেষ্টা করব। এই জন্য সোডি বাই কার্ব আমরা দিব। আর 3 নম্বরে যেটা দিতে চাই সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন দিলে কি হয়, এই যে যত পটাশিয়াম আছে সব সেলের ভিতরে ঢুকে যায়। তাহলে এই হলো আমাদের প্রথম কাজ। তাহলে প্রথম 1 নাম্বার সেটা হচ্ছে কার্ডিয়াক প্রোটেকশন করা। 2 নাম্বার যেটা হলো সেইটা হচ্ছে আমরা সেলের ভিতরে ঢুকাতে চাই। ঠিক আছে, ট্রান্সসেলুলার শিফট, বাইরে ছিল সেটাকে আমরা ট্রান্সসেলুলার শিফট করলাম, একটা কাজ। আর 3 নাম্বারে আমরা যেটা করতে চাই, আমরা একটা ডাইউরেটিক্স ব্যবহার করতে পারি। ডাইউরেটিক্স দিয়ে যে ঠিক আছে পটাশিয়াম যেটা ছিল সেটাকে আমরা বের করে ওয়াশ আউট করে দেওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু এত হাইপার ক্যালিমিয়া বাচ্চা রেনাল ফেলিওরের মধ্যে চলে গেছে, রেনাল ফেলিওর আছে এবং পটাশিয়ামের লেভেল অনেক বেশি, তখন আমরা কী করব, তখন লাস্টলি আমরা যেটা করতে পারি ডায়ালাইসিস। আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস করতে পারি অথবা হিমোডায়ালাইসিস। আচ্ছা, আরেকটা কাজ আছে সেটা হচ্ছে তাহলে এইটা কি করা, এই ম্যানেজমেন্টটা কি, এই ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের অ্যাকিউট ম্যানেজমেন্ট। যে এখন ইমার্জেন্সি বাড়লো আমরা জাস্ট একটু স্টেবিলাইজ করলাম, কিন্তু এটা তো আমরা কন্টিনিউয়াস দিতে পারবো না। সেই জন্য কি করা, সেই জন্য হচ্ছে একটা লং টার্ম ম্যানেজমেন্ট। যদি একটা লম্বা ক্রনিক কোনো কারণ থাকে, যেমন একটা রেনাল ফেলিওর, সিকিডির পেশেন্ট আছে, তার তো পটাশিয়াম থাকবে কারণ সে তো কিডনিতে পটাশিয়াম বের করতে পারছে না। তো তার জন্য আমরা কী করব, তার জন্য যেটা করতে হবে, আমরা যে কার্ডিয়াক প্রোটেক্টিভ যে ড্রাগসগুলো দেই, যে ক্যালসিয়াম যে দিলাম সেটাকে দিতে পারি। আর 2 নাম্বার হচ্ছে এই পটাশিয়াম এক্সক্রিয়েশনটাকে আমরা বাড়াইতে চাই। ঠিক আছে, পটাশিয়ামটাকে শরীর থেকে বের করে দেবে, চিলেট করে ফেলবে, সেই জন্য দেই আমরা ক্লেক্সেট। ঠিক আছে, এই হলো আমাদের হাইপোক্যালেমিয়ার ম্যানেজমেন্ট। তাহলে হাইপোক্যালেমিয়ার ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি বললাম, প্রথম কথা যে এটা একটা ইমার্জেন্সি। তাহলে ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে এটা একটা ইমার্জেন্সি। তাহলে ইমার্জেন্সি একটা ট্রিটমেন্ট আমরা দিয়ে দিলাম, কার্ডিও প্রোটেকশন করা, পটাশিয়ামটাকে বের করা। 2 নম্বরে আমরা যেটা করতে চাই, ট্রিটমেন্ট অফ আন্ডারলাইনিং কজ। যে আন্ডারলাইনিং কজ আছে সেই আন্ডারলাইনিং কজের ম্যানেজমেন্ট করতে হবে। আর 3 নম্বরে যদি কমপ্লিকেশন কিছু অ্যারাইজ করে তাহলে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। আর অবশ্যই বাচ্চাকে দেখতে হবে কি ফলো আপ অ্যান্ড মনিটরিং। এই কথাগুলো আগে আমরা বলে নিব। হ্যাঁ, সবার আগে যেটা লাগবে কাউন্সেলিং। তো যদি স্যারা জিজ্ঞাসা করে বলো হাইপার ক্যালিমিয়ার ট্রিটমেন্ট বলো, তখন আমরা কি বলবো যে স্যার প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট বা গোল অফ ট্রিটমেন্টটা কি, গোল হচ্ছে 2টা। আমাদের হাইপার ক্যালিমিয়ার ম্যানেজমেন্টের গোল হচ্ছে 2টা। একটা হচ্ছে কার্ডিয়াক প্রোটেকশন দেওয়া, 2 নম্বরে পটাশিয়াম যেটা বেশি শরীরের মধ্যে সেটাকে বের করে দেওয়া। এই দুটো হচ্ছে আমাদের গোল। এখন এই গোল পূরণ করার জন্য আমরা কীভাবে ম্যানেজ করবো একটা পেশেন্টকে, প্রথমে কাউন্সেলিং, 2 নম্বরে আমার ইমার্জেন্সির মধ্যে আমরা বললাম কার্ডিয়াক প্রোটেকশন করা,
তার মানে আমরা প্রথমে একটা সোডিবাইক ক্যালসিয়াম গ্লুকোনেট দিব, তারপরে নেবুলাইজেশন সালবিটামল দিয়ে নেবুলাইজেশন করলাম, সোডিবাইক ক্যাপ দিলাম, ঠিক আছে, একটা ইনসুলিন দিলাম, তারপরে কমছে না, ইনসুলিন দিলাম, তারপরেও কমছে না, ডায়ালাইসিস করে দিলাম। এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে আন্ডারলাইনিং কজ। আমার যদি হিমোলাইসিস থাকে, ক্যান্সারের পেশেন্ট, আমার টিউমালাইসিস হলো, তাহলে আমাকে কী করতে হবে? ক্যান্সার ম্যানেজমেন্টের সাথে করতে হবে, শুধু হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট করলে পরে তো হবে না। সুতরাং ওই বাকি যে ম্যানেজমেন্টটা, আচ্ছা হিমোলাইসিস হচ্ছে, রেবডোমায়ালাইসিস হচ্ছে, কী কারণে রেবডোমায়ালাইসিস হলো, রেনাল ফেলোর, তাদের ম্যানেজমেন্ট আলাদা। সুতরাং আমরা হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট করব, পাশাপাশি তার যে আন্ডারলাইনিং যে কজ, সেই কজের ম্যানেজমেন্ট করব। আর লাস্টে হচ্ছে যদি কোনো কমপ্লিকেশান অ্যারাইজ করে যায়, তাহলে কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট করবে। হঠাৎ করে ভিডি শুরু হয়ে গেল, ঠিক আছে, অ্যারিথমিয়া শুরু হয়ে গেল, তাহলে কী করতে হবে? একদম আইসিইউতে নিয়ে যেয়ে সাথে সাথে করে আমাদের ডিসি শক যেটা দেওয়া, আমরা সেটা দিতে পারি। এবং লাস্টলি যেটা করতে হবে, ফলো আপ আর মনিটরিং করা। এছাড়া যদি হাইপারক্যালেমিয়ার জন্য যে কোনো ইমার্জেন্সি যখন আসবে, যে কোনো কমপ্লিকেশান, সেই কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট আমরা করব। তাহলে এই হলো হাইপারক্যালেমিয়া। আর হাইপোক্যালেমিয়ার খুব সহজ, কিন্তু হাইপোক্যালেমিয়াও ঠিক একই রকমই। হাইপোক্যালেমিয়াও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। হাইপোক্যালেমিয়াতে যেটা হয়, পটাশিয়াম কম। কেন? পটাশিয়াম জাতীয় খাবার দাবার খাই না, সেই কারণে হইতে পারে। 2 নম্বরে অনেক বেশি ডায়োটিক্স ব্যবহার করা হলো, শরীর থেকে পটাশিয়ামটা বের হয়ে গেল। আরেকটা কী হলো? ভমিটিং, ডায়রিয়া, ইঞ্জি সাকশন, আমরা বারবার করে ইঞ্জি সাকশন দিচ্ছি, সেই কারণে হতে পারে। আর হাইপার অ্যালডোস্টেরনিজম যখন হয়, একটা বলি সূত্র, এরা এক গ্রুপের বন্ধু, এরা হচ্ছে আরেক গ্রুপের বন্ধু। এখানে কি সোডিয়াম, আমরা জানি সোডিয়ামের বন্ধু ওয়াটার, আর এখানে হচ্ছে অ্যালডোস্টেরন, ঠিক আছে। আর এই গ্রুপের বন্ধু কি? পটাশিয়াম আর অ্যাসিড। এইটা মাথায় রাখবেন, পরবর্তীতে যখন পার্ট 1 দিতে যাবেন না এফসিপিএস, এইটা দিয়ে 5টা কোশ্চেনের আনসার করতে পারবেন, জাস্ট এই ছোট টিক্সটা মাথায় থাকলে পরেই, এটা ভুলবেন না, ঠিক আছে। এখন যেটা হলো, তাহলে এরা বন্ধু, এদের আবার শত্রু হচ্ছে এরা। সুতরাং যখনই আমার হাইপার অ্যালডোস্টেরনিজম থাকবে, সোডিয়াম বাড়বে, সোডিয়াম বাড়লে পানিও বাড়বে, কমবে কোনটা? পটাশিয়ামটা কমে যাবে, ঠিক আছে। এই হলো তো আমরা যেটা বললাম, কারণ কি হাইপোক্যালেমিয়ার কারণ? এক হচ্ছে খেলাম কম, বেশি বেশি পটাশিয়ামটা বের হয়ে গেল। ডায়োটিক্স যখন ব্যবহার করা হচ্ছে, কোনো কারণে যদি আমার পলিউরিয়া, পলিডিপসিয়া থাকে, বেশি বেশি করে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, সেই কারণে হতে পারে। আরেকটা কি? ভমিটিং, ডায়রিয়া, ইনজেকশন আর হাইপার অ্যালডোস্টেরনিজম, সেই কারণে আমাদের যেটা হয় হাইপোক্যালেমিয়া হতে পারে। হাইপোক্যালেমিয়ারও ঠিক একই রকম, কার্ডিয়াক, টার্গেট হচ্ছে তার কার্ডিয়াক আর স্কেলেটাল মাসল। স্কেলেটাল মাসল সেই আগের মতোই, তার উইকনেস থাকবে, প্যারালাইসিস থাকবে। আর আমরা কি ইনভেস্টিগেশন করবো? ইনভেস্টিগেশন 3টা, একটা ইলেকট্রোলাইট করবো, একটা ইসিজি করবো, আন্ডারলাইনিং কজ বের করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করতে চাই। এখন আমরা যে ইসিজি করবো, ইসিজি বললাম, ইসিজি টানবো কোন জায়গায় দিয়ে? এই বরাবর টানবো, ঠিক আছে। আর যদি হাইপারক্যালেমিয়া হয়, হাইপার দাগে তো হাইপার, সুতরাং আমরা এই বরাবর টানবো, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের ইসিজি, আন্ডারলাইনিং কজ বের করলাম। ট্রিটমেন্ট কী দিব? ট্রিটমেন্ট হচ্ছে আমরা তাকে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন করব। কখন? যদি এইটা 3.5 মিলিমোল পার লিটারের চেয়ে কমে যায়, তখনই আমরা সাপ্লিমেন্টেশন করব। আমরা এইটাকে যেটা করব, পটাশিয়াম সাপ্লিমেন্টেশনের জন্য সূত্র আছে, আমরা ডেফিসিট বের করব প্লাস মেনটেন্যান্স, এটা দেওয়ার চেষ্টা করব। ডেফিসিট কীভাবে বের করে? 3.3 ইন্টু ওয়েট, ডিজায়ার, আর কারেন্ট কতটুকু আছে। তো ডিজায়ার হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 3.5 হবে। এখন কারেন্ট যদি 2.5 থাকে, তাহলে এই মিলি ইকুইভ্যালেন্টটা হচ্ছে আমাদের ডেফিসিট। আর মেনটেন্যান্স কত? মেনটেন্যান্স হচ্ছে 1 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি পার ডে। তো একটা 10 কেজির বাচ্চা যদি হয়, তাহলে আমাদের কতটুকু থাকবে? 10 মিলি ইকুইভ্যালেন্ট পার 24 ঘন্টা আমরা 10 ইকুইভ্যালেন্ট দিব মেনটেন্যান্স, প্লাস এই যে ডেফিসিট ছিল সেটা সহ আমরা তাকে সাপ্লিমেন্টেশন করে দিব। এখন আরেকটা সহজ একটা আছে, যে সূত্র আছে, আমরা মানে ওয়ার্কিং ওয়ার্ডের মধ্যে যেটা কাজ করি, এটা আইসিডিডিআরবির একটা প্রোটোকল, সেটাও হয়। সেখানে কি 3.5 থেকে
3 থেকে 2.5, 2.5 থেকে 2 আর লেস দেন 2। তো এইখানে আমরা 0.5, 1, 1.5, 2, ঠিক আছে, এত ml আমরা পটাশিয়াম দিয়ে দিই। পটাশিয়াম সাপ্লিমেন্টেশন করব কতটুকুতে? প্লাস 100 ml ফ্লুইডের ভেতর। এটা হচ্ছে সবচেয়ে সহজ, ঠিক আছে। তাহলে একটা বাচ্চার যদি আমাদের 10 কেজি হয়, যদি তার এই সোডিয়াম পটাশিয়াম যদি থাকে হচ্ছে 2.5, তাহলে আমরা কী করব? আমরা 1000 ml, তার মেনটেনেন্স ফ্লুইড হবে 1000 ml। 1000 ml ফ্লুইডের মধ্যে আমরা প্রতি 100-র মধ্যে দিব 1 ml। তাহলে 1000-এর মধ্যে কত দিব? 10 ml, ঠিক আছে। এইটা কতক্ষণের মধ্যে পাবে? 24 ঘন্টায় পাবে। আবার একটা বাচ্চার যদি আমার 2 অথবা 2.5 কম আসে, 2 আসে, তাহলে আমরা কী করব? 100 ml-এর মধ্যে 1.5, তাহলে 1000 ml-এর মধ্যে কতটুকু যাবে? 15। এখন একটা বাচ্চা যদি 2-এর কম আসে, তাহলে কত যাবে? 1000-এর মধ্যে 20 ml। 20 ml-এর বেশি ইউজুয়ালি আমরা ফ্লুইডের মধ্যে দেই না, এবং খুব স্লো ড্রিপে দিতে হবে। আরেকটা কাহিনী বলি, আমাদের এক ডাক্তার সাহেব, সে এক বাচ্চার ডায়রিয়া হলো, ডায়রিয়া হয়েছে ভালো, ছুটি চলে যাবে। তো ডাক্তার সাহেব বললো ডায়রিয়া হলো, হাইপোক্যালেমিয়া হলো, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু হাইপোক্যালেমিয়ার জন্য একটু পটাশিয়াম দিয়ে দিই, তাহলে বাচ্চাটার জন্য ভালো হবে। কি করলেন তিনি? এই 10 ml পটাশিয়াম শরীরের মধ্যে দিয়ে দিল, কারেকশান হিসেবে দিয়ে দিল, ডায়রিয়ার পরে বাচ্চার সাথে সাথে মরে গেল। সুতরাং খুব সাবধান, বারবার বলছি, পটাশিয়ামের জন্য খুব সাবধান। পটাশিয়াম কিন্তু ডাইরেক্ট কখনোই দেওয়া যাবে না, যে সবসময় যে 100 ml ফ্লুইড হিসাব করে। 100 ml-এর মধ্যে আমি হিসাব বলেই দিলাম, 100 ml-এ 0.5 ml, 1 ml লেভেল দেখে আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো সুতরাং আমরা 1000 ml ফ্লুইডের মধ্যে 20 মিলি ইকুইভ্যালেন্টের বেশি, 20 ml-এর বেশি আমরা দেওয়া যাবে না। আর 1 ml-এর মধ্যে 2 মিলি ইকুইভ্যালেন্ট পটাশিয়াম থাকে। তাহলে আমরা যখন 1000 দিচ্ছি, সর্বোচ্চ 24 ঘন্টায় আমরা কত দিচ্ছি? 40 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে। তাহলে এই গেল পটাশিয়ামের মধ্যে আমরা পটাশিয়াম সাপ্লিমেন্ট। আবার একটু বলি, পরে ম্যাডাম ঘিজিবিজি করে লিখছেন, কিছুই তো বুঝি নাই। এই পটাশিয়ামে কোনো রকম ভুল হলে কিন্তু গলা কাটা। তাহলে পটাশিয়াম যদি কমে, পটাশিয়াম কম, হাইপোক্যালেমিয়া, আমরা কীভাবে ম্যানেজ করব? লেভেল দেখে 3.5 থেকে যদি আমাদের 3-র মধ্যে থাকে, 3 থেকে 2.5, 2.5 থেকে 2, লেস দেন 2, ঠিক আছে। যদি আমরা একটা ইলেকট্রোলাইট করলাম, ইলেকট্রোলাইট করে পটাশিয়ামের লেভেল আমরা এটা পাইলাম, তাহলে আমাদেরকে কী করতে হবে? পটাশিয়াম সাপ্লিমেন্টেশন। সেটা কত? 100 ml ফ্লুইডের মধ্যে আমরা দিব। কি পরিমাণ দিব? 100 ml ফ্লুইডের মধ্যে এইটা থাকলে পরে 0.5 ml, এইখানে 1 ml, 1.5 ml, আর এখানে 2 ml, ঠিক আছে। কতর মধ্যে? 100 ml ফ্লুইডের মধ্যে। তাহলে এখন একটা বাচ্চার ওজন হলো 10 কেজি, তাহলে এই 10 কেজির বাচ্চার পটাশিয়াম আসছে 2, ঠিক আছে। তাহলে আমরা তো 100 ml-এর মধ্যে দিলাম, কিন্তু 100 ml-এর এইটুকু দিয়ে তো আমাদের হবে না, ওর জন্য কতটুকু লাগবে পার ডেতে, ওই হিসাবটা বের করতে হবে। সেটা কি? সহজ হিসাব যেটা আমরা ওয়ার্কিং, যে এই বাচ্চাটার 24 ঘন্টায় কতটুকু ফ্লুইড লাগছে। 24 ঘন্টায় ফ্লুইড লাগবে 1000, তাহলে আমরা 100-তে দিলাম কত? 1.5, তাহলে 1000 ml ফ্লুইডের মধ্যে কতটুকু লাগবে? প্লাস 15 ml। এই আমরা পটাশিয়াম দিয়ে দিলাম। পটাশিয়াম দিয়ে এরপর আবার রিচেক করতে হবে যেটা কারেকশান হলো কি না। শুধু দিয়ে তো আচ্ছা ঠিক আছে, ম্যানেজমেন্ট তো হয়ে গেল, বসে থাকা যাবে না, আমাদেরকে আগে দেখতে হবে যে এটার পটাশিয়ামটা আবার আমরা 6 ঘন্টা পরে আবার রিপিট করব, যেটা কারেকশান হলো কিনা, ঠিক আছে। আর অবশ্যই পাশাপাশি যেটা করতে হবে ওই আগের মতোই, ট্রিটমেন্ট অফ আন্ডারলাইনিং কজ, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, ফলো আপ আর মনিটরিং।
নেক্সট ক্লাসে অ্যাসিড বেস ব্যালেন্স নিয়ে আমরা একটু কথা বলবো। অ্যাসিড বেস ব্যালেন্সটা খুব বেশি গভীরে না, একদম বেসিক যেটা, সেই বেসিকটা নিয়ে কথা বলবো। আর আজকে এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে পরে আমাকে জানাবে, ঠিক আছে?